আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের নতুন একটি বইয়ের, নতুন একটি বিষয়ের, নতুন একটি অধ্যায় দিয়ে নতুন একটি কোর্স শুরু হচ্ছে। কোর্সটি হলো আমাদের পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান এমসিকিউ টার্গেট 25। আমাদের পদার্থবিজ্ঞানে কিভাবে আমরা 25-এর মধ্যে 25 পেতে পারি, কোন কোন এমসিকিউ গুলো পড়লে আমরা ইজিলি 20+ মার্ক পাবো, মানে 25 টার্গেট তো থাকবে আমাদের, কিন্তু ইজিলি কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো পড়লে আমি 20-এর মধ্যে 20 মানে 20 ইজিলি পাবো। তো কোন কোন এমসিকিউ গুলো পড়লে আমি 20 থেকে 22 ইজিলি পাবো, আর দুই তিনটা একটু ডিফারেন্স একটু ঘুরে ঘিরে দিবে, একটু ভিন্ন আসবে। তো সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সে সবকিছু আমাদের দেখানো হবে আমাদের এই কোর্সে। তো তোমরা যারা পদার্থবিজ্ঞানে 25-এ 25 পেতে চাও তাদেরকে আমাদের পদার্থবিজ্ঞান টার্গেট 25 কোর্সে স্বাগতম। আশা করি তোমরা সম্পূর্ণ কোর্সটি ভালোভাবে সম্পন্ন করলে ইনশাআল্লাহ পদার্থবিজ্ঞানে এখান থেকেই 25-এর মধ্যে 25 পাবে। এর বাইরে তোমাদের খুব বেশি কিছু করতে হবে না। তারপর আমি প্রত্যেকটা স্টুডেন্টদের বলবো যে আমি এই ক্লাসগুলো নেওয়ার সাথে সাথে তোমরা আমাদের টেস্ট পেপার বলো, গাইড বলো, যেখানে থাকুক না কেন একটা রিভিশন দিয়ে ফেলবা যে ভাইয়া যা পড়াইতেছে এগুলো কি বইয়ের ভিতরে আছে কিনা। তো ভাইয়া যা পড়াইতেছে, ভাইয়া তো পড়াইলো আমাকে 20টা বা 30টা, তো বইয়ের ভিতরে তো আছে 100টা, আমি কি 100টা পারি কিনা দেখবা। আমি যে 50টা যে 20টা পড়াবো, 20টা পড়ার পরে তুমি তার 5 গুণ বা 6 গুণ তোমার টেস্ট পেপারে যতগুলো থাকবে তুমি সবকিছু সমাধান করতে পারবা। আশা করি তোমরা সেগুলো সমাধান করে ফেলবা। তো আসো আসো আজকে আমরা পদার্থবিজ্ঞান এমসিকিউ টার্গেট 25 কোর্সের ক্লাসটি এখনই শুরু করি, বেশি কথা না বলে। তো প্রথমেই দেখো একটা এমসিকিউ এখানে আছে। তো বলছে চলন্ত একটি বাসের ভেতরে যাত্রী, চলন্ত একটি বাসের ভেতরের যাত্রী। এখন আমাদের আজকে আমরা আলোচনা করবো মূলত দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো চলন্ত বাসের ভেতরে একজন যাত্রী, চলন্ত বাসের ভেতরে যখন যাত্রীরা থাকে, যখন চলন্ত বাসের ভিতরে যাত্রীরা থাকে তখন তাদের ভিতরে তারা কি কি ফিল করে, তখন তারা কি কি ফিল করে দেখো। এখানে যা যা বলছে আমরা এগুলোর সাথে একটু তুলনা করি। বাসের সাপেক্ষে স্থির, বাসের সাপেক্ষে স্থির। ধরো বাসের মধ্যে যে যাত্রীরা বসে রয়েছে সেই যাত্রীরা বাসের সাপেক্ষে কি স্থির, যে বাসের সাপেক্ষে স্থির, কারণ হচ্ছে বাসটাও গতিশীল, সেও গতিশীল। বাস যে বেগে গতিশীল সেও সেই বেগে গতিশীল। তার মানে বাসের ভেতরে একটা, এখান থেকে আমরা একটা কথা খুব সূক্ষ্ম করে এখানে সাইড করে রাখবো, যে চলমান কোনো বস্তুর ভেতরের প্রত্যেকটি বস্তু কণা ওই বস্তুর সাপেক্ষে স্থির, বা ওই বস্তুর প্রত্যেকটি বস্তু কণার সাপেক্ষে স্থির। কথাটা কি? চলমান কোনো বস্তুর বস্তু কণা, চলমান কোনো বস্তুর বস্তু কণা ওই বস্তুর ওই বস্তুটার প্রত্যেকটা বস্তু কণার সাপেক্ষে স্থির। এখন বলছে বাসের সাপেক্ষে সে স্থির, যদি যাত্রীর সাপেক্ষে বলতো তাও সে স্থির, যদি ওই বাসের ভেতরে যে সিট গুলো আছে সিটের সাপেক্ষে বলতো তাও সে স্থির। কিন্তু বাস চলমান, তার মানে বাসের ভেতরের যতগুলা জিনিসের সাথে তুমি তুলনা করো না কেন ওই যাত্রীরা কি স্থির। ড্রাইভারও কি যাত্রীদের সাপেক্ষে স্থির, যাত্রীরাও ড্রাইভারের সাপেক্ষে স্থির, কারণ তাদের মধ্যে কোনো দূরত্বের পরিবর্তন হচ্ছে না, সময় যাচ্ছে কিন্তু বাস জায়গা অতিক্রম করতেছে। তার মানে বাহিরের সাপেক্ষে বাস গতিশীল, বাহিরের সাপেক্ষে বাস গতিশীল, কিন্তু ভেতরের বস্তুকণার সাপেক্ষে বাস স্থির, ভেতরের প্রত্যেকটা বস্তুকণার সাপেক্ষে বাস স্থির। তো এখন দেখো তাহলে আমরা কথাটা মনে রাখবো কিভাবে, যে যদি কোনো চলমান বস্তু থাকে, এটা বাস হোক, ট্রাক হোক, ট্রেন হোক, রেল, মানে যা খুশি হোক, এটার ভেতরে যে বস্তুকণাগুলো থাকবে এগুলা প্রত্যেকটা একটা একটার সাথে কি স্থির। যেমন আমরা জানি পৃথিবী ঘূর্ণীয়মান, আমরা জানি পৃথিবী ঘূর্ণীয়মান, কিন্তু পৃথিবী ঘুরতেছে। দেখো পৃথিবী ঘুরতেছে, আমি কি ঘুরতেছি? দেখো আমি যখন তোমাকে দেখতেছি, আমি কি তোমাকে বলতেছি ভাইয়া তুমি তো ঘুরতেছো? না, বলি না। কি জন্য? কারণ পৃথিবীতে আমাদের প্রত্যেকটা বস্তু সমান বেগে সমানভাবে ঘুরতেছে। পৃথিবীতে প্রত্যেকটা বস্তু কোনায় ঘুরতেছে পৃথিবীর সাথে, কিন্তু ওই পৃথিবীর ভেতরে আমরা বিদায় আমরা যে ঘুরতেছি এটা আমরা বুঝতেছি না। আমার সাপেক্ষে আরেকজন আছে, আমি তাকেও বলতেছি, সেও স্থির আমিও স্থির। তেমনি বাসের ভেতরে একজন যাত্রী যেরকম ভাবে স্থির, তার পাশে সকল যাত্রী সে স্থির মনে করবে, বাসকেও সে স্থির মনে করবে। কিন্তু যখন সে বাস থেকে বাইরে তাকাবে, বাইরের যে কোনো বস্তুর সাপেক্ষে সে গতিশীল, বাহিরের যে কোনো কিছুর সাপেক্ষে সে গতিশীল। দেখো পরবর্তী প্রশ্ন বলছে ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির। না, ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির না, কারণ ল্যাম্পপোস্টটা কোথায়? রাস্তায়, মানে বাসের বাহিরে। বাসের বাহিরে না ল্যাম্পপোস্ট? বাসের বাহিরে ল্যাম্পপোস্ট, তার মানে ল্যাম্পপোস্টের সাপেক্ষে সে গতিশীল। ল্যাম্পপোস্টটা সময়ের সাপেক্ষে, ওই ল্যাম্পপোস্টকে তুমি যদি প্রসঙ্গ কাঠামো চিন্তা করো, ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বাস দ্রুত গতিতে এগিয়ে চলতেছে সময়ের সাপেক্ষে। তার মানে সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, কার সাপেক্ষে?
ল্যাম্পপোস্টের সাপেক্ষে বা বাহিরের যে কোনো বস্তু কণার সাপেক্ষে। ধরো একটা স্টেশনে গেছো, ধরো আমাদের যমুনা স্টেশনে আসছো, যমুনা স্টেশন ধরো ট্রেন যদি ব্রেক না করে বা গাড়ি যদি ব্রেক না করে, যমুনা স্টেশন কিছু টাইম পর তুমি পার করে টাঙ্গাইল স্টেশনে চলে যাবা। টাঙ্গাইল স্টেশনকে পার করে এরকম ভাবে তুমি মির্জাপুর স্টেশনে চলে যাবা। দেখো স্টেশনের সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল, স্টেশনের সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল, কিন্তু তুমি কিন্তু দেখো আমি দেখি ক্লাসটা চলতেছে কিনা। হ্যাঁ, ক্লাসটা চলতেছে। দেখো স্টেশনের সাপেক্ষে তুমি কি গতিশীল, কারণ স্টেশনকে ট্রেন কিছু টাইম পর পর অতিক্রম করে চলে যাচ্ছে, কিন্তু ওই ট্রেনের ভেতরে যে হাজার হাজার যাত্রী আছে বা শত শত যাত্রী আছে, তারা কিন্তু একজন আরেকজনের সাপেক্ষে স্থির, ট্রেনের সাপেক্ষেও তারা স্থির। আশা করি কথাটা বুঝতে পারছো যে কার সাপেক্ষে গতিশীল হবে, কার সাপেক্ষে স্থির হবে। যদি বস্তুর ভেতরে মানে ওই ট্রেনের ভেতরে বা চলমান কোনো বস্তুর ভেতরে কোনো বস্তু কণার সাপেক্ষে ওই বস্তু কণার গুলো তুলনা হয়, তখন হবে স্থির। আর যদি বাহিরের কোনো বস্তুর সাপেক্ষে তুলনা হয়, তখন হবে গতিশীল। তার মানে বলছে বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির। হ্যাঁ, অন্য বস্তুর সাপেক্ষে অন্য যাত্রীর সাপেক্ষে স্থির, তার মানে 1 2 রাইট, 3 নাম্বারটা ভুল। তার মানে 1 2 কোনটা? ঘ নাম্বার। তাহলে কোনটা ভাইয়া? ঘ নাম্বারটা রাইট, আর বাকিগুলা ভুল। তারপরে আসো, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে? নিরাপদ ভ্রমণ কি ভাইয়া? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে? এখন নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে মূলত আমাদের গতিশক্তির উপরে নির্ভর করে যে নিরাপদ ভ্রমণ হবে কিনা। দেখো আমরা যখন ওই ওই তৃতীয় অধ্যায় পড়বো বলের মধ্যে দেখবো কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন বস্তুটা কম ক্ষতিগ্রস্ত হবে। ওইখানে দেখবো আমরা যে বস্তুর ভরের পরিবর্তনের থেকে যদি বেগের পরিবর্তনটা গতিশক্তির উপরে বেগের পরিবর্তন নির্ভর করে বেশি, তার মানে যার গতিশক্তি বেশি, তার মানে যার বেগ বেশি তার গতি বেশি হবে, যার বেগ বেশি তার গতি বেশি হবে, তার মানে ওই বস্তুটা সংঘর্ষের পরে ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি সম্ভাবনা নির্ভর করে বেশি। তো ভ্রমণের ক্ষেত্রে তুমি যে কোনো ক্ষেত্রে যাও না কেন, তোমার ভরের থেকে, ওজনের থেকে, ঘর্ষণের থেকে গতিশক্তি বা গতি বেশি নির্ভরশীল। বেশি কি গতি কি করে মুখ্য ভূমিকা পালন করতেছে। তারপরে দেখো, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতিশক্তি হচ্ছে। দেখো স্প্রিং থেকে তুমি যখন একটা বস্তুকে ঝুলিয়ে দাও, স্প্রিং থেকে একটা বস্তুকে যখন ঝুলিয়ে দাও, দেখো স্প্রিং থেকে আমি ঝুলিয়ে দিই যখন দিব, তখন স্প্রিংটা মূলত এরকম না। দেখো একটা স্প্রিংকে তুমি যখন এরকম ভাবে ঝুলিয়ে দিছো, এরকম ভাবে যখন ঝুলিয়ে দিছো, স্প্রিংটা কি করতেছে? এরকম ভাবে দুলতেছে না? স্প্রিংটা কি একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, তাই না? তার মানে স্প্রিংটা এখানকে মানে এই বিন্দুকে কেন্দ্র করে এরকম ভাবে ঘুরতেছে, এরকম ভাবে ঘুরতেছে, এরকম ভাবে কি করতেছে? ঘুরতেছে। স্প্রিং কি করতেছে? এরকম ভাবে দুলতেছে, স্প্রিং কে দুলতেছে। তো স্প্রিং যে দুলতেছে, যদি স্প্রিং কখনো এরকম ভাবে দুলে, তো দেখবা এখানে আমরা দিচ্ছি স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি। তো এখানে অ্যান্সারটা দেখো, আমাদের যখন স্প্রিং এইভাবে দুলবে, স্প্রিং যখন দুলবে তখন তো একটু খেয়াল করো তো দেখি ভাইয়া, স্প্রিংটা এইভাবে চিন্তা করে একটু খেয়াল করো যে এখান থেকে স্প্রিংটা এইভাবে দুলতেছে। স্প্রিং যখন দুলবে তখন স্প্রিংটা মূলত এই দিকে আসতেছে, আবার উপরের দিকে আসতেছে, আবার নিচের দিকে যাচ্ছে না? কারণ স্প্রিং দেখবা যে, ধরো স্প্রিংকে তখন এভাবে দিয়ে দাও, তখন দেখবা স্প্রিং আগে যদি এতটুকু থাকে, ধরো স্প্রিংটা আগে এতটুকু ছিল, যখন স্প্রিংটা দুলতেছে তখন সে এত নিচের দিকে যতটুকু আসতেছে উপরের দিকে ঠিক ততটুকুই যাচ্ছে, নিচের দিকে যতটুকু আসতেছে উপরের দিকে ঠিক ততটুকুই যাচ্ছে, মানে এরকম। তার মানে স্প্রিংটা আগে ছিল এরকম, মানে স্বাভাবিক অবস্থা তার এখানে, কিন্তু সে কি করতেছে? নিচের দিকে যতটুকু আসতেছে উপরের দিকে ঠিক ততটুকুই যাচ্ছে। তার মানে পর্যায়কালের অর্ধেক সময়, পর্যায়কালের অর্ধেক সময় সে নিচের দিকে, পর্যায়কালের অর্ধেক সময় সে উপরের দিকে। তেমনি সেম ভাবে যদি স্প্রিংটাকে এইভাবে আমরা যদি একটা স্প্রিংকে চিন্তা করি, তখন যদি ধরো স্প্রিংটা এরকম ছিল, তখন সে যদি নিচের দিকে এইটুকু অতিক্রম করে, তাহলে উপরের দিকে আবার এতটুকু অতিক্রম করবে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, এবং এটা পর্যায়কালের এক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্য দিকে থাকতেছে। তো এটাকে আমরা স্পন্দন গতি বলবো। এটাকে আমরা কি বলবো ভাইয়া? স্পন্দন গতি। ভাইয়া তাহলে বলতে পারো ভাই পর্যাবৃত্ত গতি হবে না? হ্যাঁ, পর্যাবৃত্ত গতি হয়, এটা পর্যাবৃত্ত গতিও হয়। যদি কখনো দেখো এরকম দুইটা আছে যেটা কোন ধরনের গতি, তখন তুমি এটাকে মানে সর্বশেষ যে গতিটা হবে এটাই দিবা। যেমন ধরো তুমি যদি ঘড়ির পেন্ডুলামের কথা চিন্তা করো, ঘড়ির পেন্ডুলাম এরকম ভাবে ধরে না? দোলনার কথা যদি চিন্তা করো, তাহলে এরকম ভাবে ঘুরতেছে না? তো দোলনাটা যেরকম ভাবে পর্যাবৃত্ত গতি হয়, তুমি সরল স্পন্দন গতি হয়। তো সরল স্পন্দন গতিটা আমরা দিব। যদি সরল স্পন্দন গতি না থাকতো তখন পর্যাবৃত্ত গতি দিব, তখন আমরা পর্যাবৃত্ত গতি দিব। আবার কিছু কিছু গতি আছে যেটা পর্যাবৃত্ত গতি, যেমন ধরো তুমি একটা বৃত্ত অঙ্কন করছো, এই একটা বৃত্ত, ধরো এই বৃত্তটাকে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে, ধরো এটার ক্ষেত্রেই যদি এটা বৃত্ত হতো, এরকম ভাবে ঘুরতেছে, তখন এটা কোন ধরনের গতি হতো? তখন এটা হতো আমাদের পর্যাবৃত্ত গতি। তার মানে এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিছু সময় পর পর একই দিক থেকে
ঘুরতেছে বা অতিক্রম করতেছে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে, এই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, তখন সেটা হয়তো পর্যায়বৃত্ত গতি। তখন এটা কি হইতো ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। তখন এটা হইতো কি? পর্যায়বৃত্ত গতি। বুঝলাম বিষয়টা? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে আসো, তার মানে এটা কি হবে? স্পন্দন গতি। তখন এটা কি হবে আমাদের? স্পন্দন গতি। যদি এই স্পন্দন গতি না থাকতো তাহলে পর্যায়বৃত্ত গতি, আর যদি পর্যায় গতি না থাকতো তাহলে স্পন্দন গতি দিবাই। কোন কোন বোর্ডে আসছে, বোর্ডগুলো কিছু কিছু প্রশ্নের মধ্যে উল্লেখ আছে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ কোন ধরনের গতি? হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ। হৃৎপিণ্ড কিরকম? এরকম ভাবে সংকুচিত হয় না আমাদের হৃৎপিণ্ড, আমাদের হাড় যেটা সংকুচিত হয়, তো এরকম ভাবে সংকোচন হয় না আমাদের হৃৎপিণ্ড গুলো। আমরা জানি যে হৃৎপিণ্ড এইভাবে সংকুচিত হইতেছে। তো তার মানে ধরো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, মানে হৃৎপিণ্ডটার কেন্দ্র হয়, হৃৎপিণ্ড তো এরকম না, একটু হয়তো অন্যরকম দেখতে। তো একবার এদিকে আসতেছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসতেছে, একবার এদিকে যাচ্ছে। তার মানে এই বিন্দুকে কেন্দ্র করে বা এই বিন্দুকে, নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে না সে বারবার। তো যে অতিক্রম করতেছে এটা কিন্তু মাঝখানে কোনো একটা বিন্দুকে স্থির রেখা করতেছে না, হয় এই মুড়া না হয় এই মুড়া। এই যেভাবে যে অতিক্রম করতেছে তার মানে এটা হলো আমাদের কি? পর্যায়বৃত্ত গতি। এটা হলো কি? পর্যায়বৃত্ত গতি। কারণ যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকতো, তখন সেটা হলো তোমাদের কি? সেটা হলো আমাদের স্পন্দন গতি। এটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। এটা হলো আমাদের কি? পর্যায়বৃত্ত গতি। তারপরে আসো, ঘূর্ণীয়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি। দেখো, ঘূর্ণীয়মান চাকার গতি যখন বিবেচনায় না আনবা, যদি চাকা থাকতো, ধরো এই চাকাটা এরকম, যদি চাকা থাকতো তখন এই চাকার গতিটা কি হইতো ভাইয়া? তখন এই চাকার গতিটা হলো আমাদের, যখন চাকা ঘুরতেছে তারপরে কি? ঘূর্ণীয়মান গতি। কারণ এই যে চাকার মাঝখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুকে স্থির রেখে সে ঘুরতেছে। তার মানে এই গতিটা হয়তো আমাদের কি? ঘূর্ণন গতি। কিন্তু যখন এখন তুমি চাকার গতি বিবেচনায় না আনছো, বলছে সোজা পথে, তার মানে সোজা পথে যাচ্ছে, তো চাকার গতি কি আনো নাই এখানে? বিবেচনায় আনো নাই। তার মানে বস্তুটার সকল বস্তু কণা একই সময়ে একই দিকে যাচ্ছে না। ওই যে গাড়িটা বলছে ঘূর্ণীয়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে গাড়ি, এই গাড়িটা তার ভেতরে যত বস্তু কণা আছে সবকিছু নিয়ে সোজা পথে একই সময়ে একই দিকে যাচ্ছে না। যদি এরকম থাকে তার মানে চলন গতি মানে সংজ্ঞা কি ছিল? যে কোনো বস্তু যদি সরল পথে তার সকল বস্তু কণা নিয়ে একই দিকে অতিক্রম করে তখন তাকে বলা হয় চলন গতি। তার মানে এটা হবে কি আমাদের ভাইয়া? চলন গতি। দেখো সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়বা। আমি আবার একটু দেখে আসি, কারণ গতদিন ক্লাস রেকর্ড করছি, ক্লাস রেকর্ড হয় নাই, তোমরাও ক্লাস পাও নাই, তোমরাও মনে করো যে একটু তোমাদেরও খারাপ লাগে যে ভাই ক্লাস দিল না, কিন্তু আমারও খারাপ লাগে 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে দেখি ক্লাস রেকর্ড হয় নাই। এখন আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে, যেদিন দেখতে যাই সেদিন রেকর্ড হয়, যেদিন না দেখতে যাই সেদিন ঝামেলা হয়। দেখো তোমরা যারা গণিত কোর্সে ক্লাস করতেছো তোমরা জানো যে আমি গণিত কোর্সে আমি প্রতিদিনই 3-4 বার করে দেখতে যাই, এখন আর সমস্যা হয় না। কিন্তু যেদিন দেখতে গেছিলাম না সেদিনই সমস্যা হয়েছিল। আজকে পদার্থবিজ্ঞান দেখতে যাইতেছি, আজকে সমস্যা হয় নাই, কিন্তু যেদিন দেখতে না যাবো ওই দিন সমস্যা হবে। তারপর সমস্যা না হলেই ভালো। তাহলে এখন বলছে কি? মহাবিশ্বের সকল গতি ঘূর্ণন গতি। হ্যাঁ, মহাবিশ্বের সকল গতি ঘূর্ণন গতি। আমরা জানি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একটা আরেকটার সাপেক্ষে ঘুরতেছে। তো এটা বলছে আপেক্ষিক গতি। হ্যাঁ, আপেক্ষিক গতি, কারণ একটা আরেকটার সাপেক্ষে ঘূর্ণীয়মান, একটা আরেকটার সাপেক্ষে ঘূর্ণীয়মান, যার জন্য এটা কি আমাদের আপেক্ষিক গতি। পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি, কারণ আমরা নির্দিষ্ট সময় পর পর এটা ঘুরে, নির্দিষ্ট সময় পর পর দেখবা চাঁদ কিছুদিন পর পর বা নির্দিষ্ট একটা সময় পর পর উদিত হয় এবং নির্দিষ্ট সময় পর পর অস্ত যায়। সূর্য নির্দিষ্ট সময় পর পর উদিত হয়, নির্দিষ্ট সময় পর পর অস্ত যায়। তারপরে প্রত্যেকটা বস্তু কণায় একটা 365 দিন পর পর আমাদের বছর চেঞ্জ হয়, তারপরে ঋতু চেঞ্জ হয়। এরকম ভাবে আমাদের প্রত্যেকটা বস্তু কণা একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে, তার মানে এটা পর্যাবৃত্ত গতি। এটা কি আমাদের? পর্যাবৃত্ত গতি। তারপরে আসো, তারপরে যে টপিকটা আছে, তারপরে টপিকটা হলো আমাদের চলন গতি। তো এটা পড়লামই আমরা না? চলন গতি পড়ছি না? মহাবিশ্বের সকল গতি, চলন গতি। হ্যাঁ, চলন গতি এরকম ভাবে পড়া হয় নাই। সরল গতিপথ সরল রৈখিক হয়। চলন গতির গতিপথ কি? হ্যাঁ, সরল রৈখিক, মানে একই দিকে সরল রেখায় যাবে। সকল বস্তু কণা সমবেগে গতিশীল হবে। হ্যাঁ, ওই ওই গাড়ির মধ্যে বা ওই যে বস্তুটা, ওই বস্তুটা যেমন আমি আমি হাঁটতেছি, এটা কি কোন ধরনের গতি ভাইয়া? চলন গতি। কারণ আমার সকল ভর, সকল কণা, সকল বস্তু কণা, সকল কোষ একদিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে? চলন গতি। তার মানে সকল বস্তু কণা সমবেগে, দেখো আমার পা যে বেগে আগে চলছে, আমার শরীর সেই বেগে এগিয়ে চলছে, তার মানে সেটা কি? সকল বস্তু কণা সমবেগে গতিশীল। সকল কণার দিক ভিন্ন হয় না, সকল কণার দিক ভিন্ন হবে না। আমি সামনের দিকে যাচ্ছি, এটা শুধু সামনের দিকে যাবে। আমি যদি পিছনের দিকে যাই, শুধু পিছনের দিকে যাবে, ভিন্ন দিকে যাবে না। ধরো সামনের দিকে পিছনের দিকে দুই দিকে যাবে না। তার মানে কি হবে? এক দুই, এক দুই, এক দুই রাইট অ্যান্সার। তারপরে এই দেখো দোলনার অঙ্ক এসে পড়ছে। একটি শিশু দোলনায় দুলছে, এর গতি ঘূর্ণন গতি হবে না? আমরা এর আগে বলছিলাম যে দোলনায় যখন দুলে এরকম না থাকে না দোলনাটা, দোলনাটা কি ভাই এরকম না? দোলনাটা হলো আমাদের এরকম।
তো দোলনা যখন যদি এরকম হয়, যদি সম্পূর্ণ ঘুরে আসতো এখানে, তাহলে এটা হলো ঘূর্ণন গতি। কিন্তু এটা তো সম্পূর্ণ ঘুরে না, কিছু সময় এদিকে থাকে, কিছু সময় এদিকে থাকে, কিছু সময় এদিকে, কিছু সময় এদিকে। এটা পর্যায়বৃত্ত গতি, কারণ এই নির্দিষ্ট বিন্দু থেকে পর পর এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এটা স্পন্দন গতি। কি জন্য? কারণ এইখানে যদি তুমি কেন্দ্র চিন্তা করো, এটা যদি নির্দিষ্ট মাঝখানে বিন্দু চিন্তা করো, তো অর্ধেক সময় সেদিকে থাকতেছে, অর্ধেক সময় সেদিকে থাকতেছে। তার মানে পর্যায়কালের অর্ধেক সময় এদিকে, বাকি অর্ধেক সময় এদিকে। তার মানে এটা কি? স্পন্দন গতি। এটা কি আমাদের স্পন্দন গতি? তাহলে ভাইয়া তোমাদের কাছে কোশ্চেন হলো, ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি? ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি? ঘড়ির কাঁটা যে ঘুরে, এটা মধ্যে কাঁটা নাই অবশ্য, আগে যেগুলো ছিল অ্যানালগ, সেগুলো ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি বলো? তারপর বলছে নিচের কোনগুলো ভেক্টর রাশি? ভেক্টর রাশি, নিচের কোনগুলো ভেক্টর রাশি? আমরা জানি যে সকল রাশির মান এবং দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। তাদের কি বলা হয়? ভেক্টর রাশি। তো এখানে আমরা কিছু ভেক্টর রাশির নাম লিখে নিব। কিছু ভেক্টর রাশির নাম লিখে নিব। প্রথমের ভেক্টর রাশি হলো আমাদের সরণ। প্রথম ভেক্টর রাশি কি? সরণ। তারপরে ভেক্টর রাশি কি? বেগ। তারপরে ভেক্টর রাশি কি? বেগ। তারপরে ভেক্টর রাশি কি? ত্বরণ। তারপরে ভেক্টর রাশি কি? এটা কিন্তু তয়বয়, ত্বরণ। তারপরে ভেক্টর রাশি কি? ত্বরণ মন্দন। তারপরে হলো ত্বরণ মন্দন। তারপরে হলো আমাদের সরণ গেছে, ত্বরণ বেগ গেছে, ভরবেগ। লিখে নাও সব এগুলা, এগুলোই আসবে। ভরবেগ, তারপরে হলো আমাদের ভরবেগ গেল, তারপরে সরণ গেছে, ত্বরণ গেছে, ধ্রুতি গেছে, তারপরে আর কি আছে আমাদের? তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তারপরে এটা আমাদের কি? এটা আমাদের কি? ভেক্টর, ভেক্টর রাশি। তারপরে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। আর কি কি আছে তাও দেখি তো, এখানে আর কোনো কিছু এখানে লেখা আছে কিনা কোনো কিছু? হ্যাঁ, বল, সরি বল। তারপরে কি? বল, এফ, এফ ইকুয়াল টু এম এ। এগুলো আমাদের কি? ভেক্টর রাশি। লেখা নিবা, সাইডে লেখা নিবা, বইয়ের মধ্যে লেখা রাখো একদম, যেন রিভিশন দেওয়ার সময় একটু চোখ বুলে যাইতে পারো। তার মানে এখানে দেখো, এখানে দেখো। আর স্কেলার রাশি কোনগুলা? স্কেলার রাশি, স্কেলার রাশি হলো আমাদের, স্কেলার রাশি হলো কাজ। স্কেলার রাশি প্রথম দিকে আসি। সরণ, সরণ মানে কি? সরণের বিপরীত কি? স্কেলার রাশি কি? দূরত্ব। তার মানে দূরত্ব, দূরত্ব, কাজ, দূরত্ব, কাজ। তারপরে হলো, তারপরে কি ভাইয়া? তারপরে হলো আমাদের ধ্রুতি, ধ্রুতি, ধ্রুতি। তারপরে কি? ধ্রুতি। তারপরে হলো আমাদের, তারপরে দেখো এখানে ওজন হলো আমাদের ভেক্টর রাশি, ওজন ভেক্টর রাশি, ওজন ভেক্টর রাশি। তারপরে আমাদের কাজ, সরণ, ধ্রুতি, তড়িৎ, তড়িৎ বিভব, তড়িৎ বিভব, তড়িৎ বিভব। এগুলো আমাদের কি? এগুলো হলো আমাদের ভেক্টর রাশি, এগুলো আমাদের স্কেলার রাশি, সরি এগুলো আমাদের কি? স্কেলার রাশি। তো এখানে দেখো ধ্রুতি, ধ্রুতিতে স্কেলার, ধ্রুতি এটার মধ্যে আছে, তার মানে এটা ভেক্টর রাশি হবে না, সবগুলো ভেক্টর না, বাদ। তো এখানে লিখে রাখতে পারো ধ্রুতি স্কেলার, কাজ, কাজ হলো আমাদের স্কেলার, বেগ হলো ভেক্টর, তড়িৎ বিভব স্কেলার, সরণ ভেক্টর, ত্বরণ ভেক্টর, ধ্রুতি স্কেলার, ধ্রুতি ভেক্টর, সরণ ভেক্টর, বেগ ভেক্টর, সরি ধ্রুতি স্কেলার, ধ্রুতি স্কেলার, ধ্রুতি রাশি, ধ্রুতি কি? স্কেলার। ভরবেগ ভেক্টর, সরণ ভেক্টর, ওজন ভেক্টর। তার মানে ঘ নাম্বারটা রাইট, ঘ নাম্বারটা কি? রাইট। তারপর বলছে নিচের কোনগুলো স্কেলার রাশি? দেখো এখানে লিখে দিছি আমি, স্কেলার রাশি কোনগুলা? স্কেলার রাশি কোনগুলা? প্লবতা, প্লবতা আমাদের ভেক্টর রাশি, প্লবতা আমাদের কি? ভেক্টর রাশি। তারপর দেখো বেগ, ভরবেগ, এটা ভেক্টর। কাজ, ক্ষমতা, হ্যাঁ কাজ, ক্ষমতা, ক্ষমতা লিখে নাও এখানে তাহলে। ক্ষমতাটা আমাদের স্কেলার রাশি, ক্ষমতা, ক্ষমতা কি আমাদের স্কেলার রাশি? ক্ষমতা কি? স্কেলার রাশি। সরণ ও বল ভেক্টর রাশি, ত্বরণ ও প্লবতা ভেক্টর রাশি। আচ্ছা, তারপরে আসো, তারপরে নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো আমি লিখে দিছি একটু আগে, এই যে কাজ কি? স্কেলার। তাপ কি? স্কেলার। ধ্রুতি কি? স্কেলার। বল কি? ভেক্টর। এগুলো কিন্তু বোর্ডে আসছে, দেখো কতগুলো করে বোর্ডে আসছে। তো এখান থেকে একটা কমন পাবা, 100% শিওর থাকো, একটা শিওর পাবা, একটা শিওর 100% কমন পাবা। বেগ, বেগ কি মৌলিক রাশি? ভাই বলো তো দেখি, বেগ মৌলিক রাশি কিনা? ক্লাস চলতেছে কিনা আমি একটু দেখে দেখে আসলাম। দেখো বেগ কি মৌলিক রাশি? বেগ কি মৌলিক রাশি? দেখো তো, বলো তো দেখি ভাই বেগ মৌলিক রাশি কিনা? না, বেগ মৌলিক রাশি না। কারণ কি? বেগ ইকুয়াল টু আমরা জানি কি? বেগ ইকুয়াল টু সরণ বাই সময়।
সরণ বাই সময়, তার মানে দেখো এখানে সরণ আছে, সময় আছে, তার মানে সরণ এবং সময়ের যে মানে আমাদের প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাদের কি বলা হয়, কি বেগ বলা হয়। তো এখানে দুইটা রাশি আছে, সরণ এবং সময়, তার মানে কি বেগ একটা যৌগিক রাশি। মৌলিক ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি বেগ, কি ভেক্টর রাশি, হ্যাঁ বেগ ভেক্টর রাশি। মাত্রা, মাত্রা, মাত্রা কি, দেখো সরণ বাই সময়, সরণ বাই সময়, সরণ মানে কি, সরণ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি এল, সময় মানে কি টি বাই ইনভার্স টি, তার মানে এটাও রাইট, তার মানে তিনটাই রাইট। তিনটে রাইট না, দুইটা রাইট, মৌলিক রাশি তো না, ওটা যৌগিক রাশি, তার মানে 2 3। এটার অ্যান্সার কত হবে ভাইয়া, 2 3। তারপরে আসো, ত্বরণ হলো লব্ধি রাশি, হ্যাঁ বেগ যেরকম লব্ধি রাশি, সরণ বাই সময় তার মানে একটা লব্ধি রাশি, ত্বরণ সেম ভাবে লব্ধি রাশি। ত্বরণ কি ভাইয়া, লব্ধি রাশি। স্কেলার রাশি না, ত্বরণ ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি, হ্যাঁ। তার মানে 1 3, এগুলো কিন্তু আগে বলে দিছি, আগে বলে দিছি, যার জন্য এখন আর বেশি কথা বলতেছি না। তারপরে দেখো, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে। দেখো এখানে দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো, সরণ এবং দূরত্ব, সরণ এবং দূরত্ব। একজন লোক, একজন লোক এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, এটা হলো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, ব্যাস, এটা হলো ব্যাস, এই 100 মিটার হলো ব্যাসার্ধ, তাহলে এখানেও কি আছে 100 মিটার আছে, টোটাল ব্যাস হবে কত মিটার, 100 মিটার। এখন এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলো, তার মানে একবার ঘুরে আসে এখানে আসছে, আবার ঘুরে আসে এখানে আসছে, আবার ঘুরে আসে এখানে আসছে, মানে একবার ঘুরছে সম্পূর্ণ এখানে আসছে, আবার ঘুরছে এখানে আসছে, আবার ঘুরে আসে এখানে আসছে, সে আর আসলো না, তাহলে কয়বার ঘুরলো সে, আড়াইবার, 2.5 পাক ঘুরছে। তো আমরা যদি আমরা পরিধি নির্ণয়ের সূত্র কি, 2 পাই আর, তার মানে যখন সে এক ঘুরাইন দিছে 2 পাই আর দূরত্ব অতিক্রম করছে, সরণ না কিন্তু দূরত্ব, প্লাস 2 পাই আর দূরত্ব অতিক্রম করছে, প্লাস 2 পাই আর এর অর্ধেক, তার মানে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে পাই আর, তার মানে সে টোটাল টোটাল দূরত্ব অতিক্রম করছে 5 পাই আর, টোটাল দূরত্ব অতিক্রম করছে কত ভাইয়া, 5 পাই আর। তো তুমি যদি এটাতে যদি এখানে 5 গুণন 3.1416 গুণন 5 এর কত 100, এটা যদি বসাও, এটা হলো তার টোটাল দূরত্ব, এটা কি তার টোটাল, এটা হলো তার দূরত্ব। কিন্তু আমাদের বলছে কি সরণ, সরণ হলো এই যে দূরত্ব করে সে এখানে আসছে, এর মধ্যে তার সর্বনিম্ন দূরত্ব কোনটুকু, সর্বনিম্ন দূরত্ব কোনটুকু, তার সর্বনিম্ন দূরত্ব হলো এইটুকু, তার সর্বনিম্ন দূরত্ব কোনটুকু, এইটুকু। তার মানে এইখান থেকে এইটুকু কেটে, মানে এই যে ধরো এ থেকে সি তে আসছে বা বি তে আসছে, এখানে বি দিয়ে দিলাম, সি তে আসছে, তার মানে এইটুকু ঘুরতে তার যে সময় লাগছে এইটুকু হলো তার সরণ, এখান থেকে এইটুকু আসতে তার যে সময় লাগছে এটা হলো কি তার সরণ। সে 10 ঘুরাইন দিক, 12 ঘুরাইন দিক, 14 ঘুরাইন দিক, এটা দেখার বিষয় না, সে লাস্ট মুহূর্তে কোন জায়গায় আছে সেটাই তো আমরা দেখবো। যেমন ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, এটা যদি এরকম একটা জিনিস চিন্তা করো, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, তুমি যদি একটা জিনিস চিন্তা করো, ধরো এখানে তোমার স্কুল, তুমি স্কুলে যাত্রা শুরু করছো, ধরো প্রথমে তোমাকে এদিকে যাইতে হয়, তুমি এদিকে গেলাও, তারপরে তোমাকে ধরো এইদিকে যাইতে হয়, এইদিকে গেলাও, তারপরে ধরো তোমাকে এইদিকে যাইতে হয়, তুমি এদিকে গেলাও, মানে তোমার স্কুলটা এখানে কিন্তু ঘুরে যাইতে হয় অনেক, তারপরে ধরো তোমাকে একটু এদিকে যাইতে হয়, গেলাও এদিকে, তারপরে ধরো তোমাকে আসতে হইতেছে এইদিকে, এইদিকে আসলাও, তারপরে ধরো তোমাকে কিছুটা এই দূরে আসার পরে তোমার স্কুল, কারণ এদিকে তোমার কোনো রাস্তা নাই দেখে তোমার এতটুকু ঘুরতে হইতেছে। ধরো এখানে 2 মিটার, এখানে ধরো 4 মিটার, এখানে ধরো 3 মিটার, এখানে ধরো 2 মিটার, এখানে ধরো 3 মিটার, এখানে ধরো 2 মিটার, এখানে ধরো 1 মিটার, তাহলে টোটাল টোটাল তুমি যে দূরত্ব অতিক্রম করছো 2 + 4 + 3 + 2 + 1, এই যে 4 2 4 3 2 2 1, তার মানে 4 2 6, 6 3 9 10 11 12 13 14, তার মানে 14, এটা যদি মিটারে চিন্তা করো, তার মানে এই 14 মিটার যে দূরত্ব অতিক্রম করলাও, এটা হলো তোমার দূরত্ব, এটা হলো তোমার দূরত্ব, তুমি যতটুকু জায়গা অতিক্রম করছো। আর তোমার এই স্কুল থেকে, তোমার স্কুল থেকে তোমার এই তোমার যে বাড়ি, তোমার বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব, এই যে দূরত্বটুকু, এইটুকু হলো তোমার সরণ, তার মানে এই সর্বনিম্ন জায়গাটুকু হলো তোমার সরণ, এই সর্বনিম্ন জায়গাটুকু কি তোমার সরণ, সর্বনিম্ন জায়গাটুকু কি তোমার সরণ। আর তুমি যে টোটাল দূরত্বটুকু করলাও, এটা হলো তোমার দূরত্ব। তাহলে ধরো এইটুকু দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, তাহলে তুমি দূরত্ব অতিক্রম করছো কয় মিটার, 2 মিটার। আর তোমার সরি, তুমি সরণ অতিক্রম করছো কয় মিটার, 2 মিটার, তোমার দূরত্ব অতিক্রম হয়েছে কয় মিটার, 14 মিটার। তাহলে তোমার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, অনেক প্রশ্নের মধ্যে বলবে ভাইয়া
দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? তুমি দেখো, তুমি সরণও বের করতে পারো, দূরত্ব বের করতে পারো। তুমি দূরত্ব বের করতে পারো, সরণও বের করতে পারো, দূরত্ব বের করতে পারো। তোমাকে যখন বলবে ভাই এদের মধ্যে পার্থক্য কত, তখন তোমাকে বিয়োগ করতে হবে। দুইটার একটা অ্যান্সার দিলে কিন্তু হবে না, তখন লিখতে হবে 14 - 2 = 12। এটা হলো পার্থক্য। যেমন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে, ধরো এরকম 4 মিটার এদিকে গেছে, 3 মিটার এদিকে গেছে, 4 মিটার 3 মিটার। তো ধরো এখান থেকে এখানে আসছে, তো এটার অ্যান্সার হয় 5, আমরা জানি যারা জ্যামিতি পড়ছো। এটা 4 3 4 5, অতিভুজ 5 হবে। তো তোমার টোটাল এখানে দূরত্ব হলো 4 + 3, এটা হলো তোমার দূরত্ব 7 মিটার। আর তোমার সরণ হয়েছিল 5 মিটার। সরণ কত মিটার? 5 মিটার। এইখান থেকে এটুকু সর্বনিম্ন দূরত্বটা হলো তোমার সরণ। তোমার সরণ হলো 5 মিটার, দূরত্ব হলো 7 মিটার। তোমাকে যদি বলে এর মধ্যে ব্যবধান কত, যখন বলবে এর মধ্যে ব্যবধান কত, তখন হবে 2 মিটার। তার মানে সরণ এবং দূরত্বের মধ্যে ব্যবধান হলো 2 মিটার, এটা হলো ব্যবধান। আর এটা হলো সরণ, এটা হলো দূরত্ব এই চিত্রের জন্য। তাহলে এই চিত্রের জন্য সে যেহেতু সোজা পথে গেলে এইটুকু তার অতিক্রম করতে হইতো, তার মানে সে 100 আর 100 200 মিটার অতিক্রম করলে হয়। তার মানে সে 2 পাক খাওয়ার পরে যে আড়াই পাক খাইছে, এই আড়াই পাকের দৈর্ঘ্য হলো 200.5 মিটার সরণ অতিক্রম করছে। এখন যদি বলতো না 3 ঘুরানি দিছে, কয় ঘুরানি দিছে ভাইয়া? 3 ঘুরানি। এক ঘুরানি দিয়ে এখানে আসছে, আরেক ঘুরানি দিয়ে এখানে আসছে, আরেক ঘুরানি দিয়ে এখানে আসছে, মানে তাই সে এখন এখানেই আছে। যদি বলতো এখন তার সরণ কত, তাহলে তখন তার সরণ শূন্য, কারণ সে যে বিন্দুতে থেকে যাত্রা শুরু করছে সে ওই বিন্দুতে এসে পৌঁছাইছে। যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে সে ওই বিন্দুতে এসে পৌঁছাইছে, তার মানে এটা তার সরণ হবে কত? শূন্য। আমি একটা কোশ্চেন নিয়ে এত কথা বলতেছি কারণ এই টাইপের অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাকে বুঝতে হবে ভালোভাবে। এটা হয়তো চিত্র দিয়ে দিবে, এটা হয়তো চিত্র দিয়ে দিবে, অথবা তোমাকে দেখা যাবে যে বলে দিবে যে বৃত্ত দিয়ে দিবে, বৃত্ত দিয়ে দিবে অথবা চিত্র দিয়ে দিবে। তো এই যে এরকম চিত্র থাকতে পারে, দেখো অনেক ঘুরানি ঘুরানি দিয়ে দিয়ে আমি চিত্র বের করছি। 2 মিটার হলো সরণ আর 14 মিটার হলো দূরত্ব। তেমনি এখানে 3 4 যোগ করে 7 পাইলাম আমি দূরত্ব, 5 পাইলাম আমি সরণ, পার্থক্য পাইলাম 2, এটার মধ্যে পার্থক্য পাইলাম 12। এটার ক্ষেত্রে এইটুকু আসলে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, আর সরণ অতিক্রম করে আমাদের, সরি, সরণ অতিক্রম করে হলো 200 মিটার। আর দূরত্ব পাইছিলাম 5 পাই আর, গুণ করলে যা আসবে এটা হলো তার কি দূরত্ব। তারপরে দেখো, যদি সে সেই বিন্দুতে ফিরে আসে, মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে যদি ওই বিন্দুতেই ফিরে আসে, তাহলে তার দূরত্ব হবে সে যতটুকু জায়গা অতিক্রম করছে তার সমান, আর সরণ হবে শূন্য। সরণ হবে শূন্য। আশা করি কথাগুলো ক্লিয়ার হয়েছে সবার। আশা এখন আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো খুব সহজ কোশ্চেন। বেগের মাত্রা কত একটু আগে আমরা লিখছিলাম, বেগের মাত্রা কত আমরা লিখছিলাম না ওই যে ওই কোশ্চেনের মধ্যে লিখছিলাম বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়, সরণ বাই সময়। লিখছিলাম কি সরণ ভাগ সময়। বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়। সরণ কি এল, সময় কি টি, তাহলে লিখতে পারি এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। তারপর দেখো কতবার আসছে, এই যে ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 21, তারপর আবার অন্য কোশ্চেনের মধ্যে ছিল। তারপরে দেখো মন্দন ত্বরণের মাত্রা কোনটা, মন্দন ত্বরণের মাত্রা কোনটা। এখন মন্দন ত্বরণ লিখছি কি জন্য জানো? কারণ মন্দন দেওয়া আসছে 2 বার, ত্বরণ দেওয়া আসছে 3 বার, টোটাল 5 বার আসছে এই কোশ্চেনটা, টোটাল 5 বার আসছে। এখন আমি যদি মন্দন দিয়ে লিখি আলাদা, তাহলে আবার দুই রকম হয়ে যাবে না, মানে দুইটা কোশ্চেন হবে না, যার জন্য একখানে বুঝাই, মানে এক জায়গায় বুঝাই দিব। এক জায়গায় বুঝাই দিব দেখে আমি এরকম ভাবে লিখছি। তাহলে আমরা বলতে পারি এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতে পারি ভাইয়া, ত্বরণ আর মন্দন, ত্বরণ আর মন্দন, মন্দন এবং ত্বরণের মাত্রা কোনটা। তো ত্বরণ মানে কি, ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে বেগের ডেল বি, বেগের পরিবর্তন বাই সময়। সময় আমরা দেখো বেগের মাত্রা অলরেডি জানি, বেগের মাত্রা কি এল টি ইনভার্স 1, নিচে হলো একটা টি টি, তার মানে এটা আসবে কি এল টি ইনভার্স 2। এটা হলো কি আমাদের বেগের মাত্রা, এটা হলো কি আমাদের এই সরি ত্বরণের মাত্রা। এখন তোমরা যদি ধরো মনে নাই, তোমার ভুলে গেছো, তুমি সব ভুলে গেছো, তখন তুমি কিভাবে বের করবা? তখন তুমি বের করবা ত্বরণ ইকুয়াল বেগের বেগ, বেগ বাই সময়। বেগের মাত্রা কি জানো তুমি? ডেল বি দাও দিতে পারো, বেগই দিতে পারো। বেগের মাত্রা কি জানো? সরণ, সরণ বাই সময়, নিচে হলো সময়। তো তুমি এটাকে যদি লেখো তাহলে উপরে আসবে হলো বেগ, নিচে আসবে সময়, এটাকে আসবে 1 বাই সময়। তখন তুমি নিচে আসতে আসতে সময়, উপরে আসতে আসতে কি বেগ। তো তুমি লিখতে পারো বেগের বেগের সরি বেগ বলে সরণ, সরণ
সরণ, তাহলে তুমি এটা লিখতে পারো কি, এটা লিখতে পারো সরণ কি এল, সময় ইনভার্স, সময় স্কয়ার, তার মানে টি স্কয়ার। এটা লেখা যায় হলো এল টি ইনভার্স 2। এইভাবে বের করে লেখা যায়। যদি কোনো কিছু ভুলে যাই, একটু ভুলে গেলে তো সময় নিতেই হবে। অবশ্য মনে থাকবে এগুলা, বেগের মাত্রা, সরণের মাত্রা, এগুলো মনে থাকবে, বড়গুলো একটু কষ্ট হবে। তারপর 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে বের করো। প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে বের করতে বলছে। কি বলছে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার, তো কতটুকু দূরত্ব অতিক্রম করবে ভাইয়া? 72। তার মানে তুমি যখন দেখবা কিলোমিটার পার আওয়ার আছে, তো বেগ আছে না কিলোমিটার পার আওয়ার, বেগ ইকুয়াল টু কি 72 কিলোমিটার পার আওয়ার। তো এখন তুমি এই 72টাকে, তোমার অত বড় ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট 72 ভাগ করবা 3.6, 72কে কি করবা 3.6 দ্বারা ভাগ করবা, মনে থাকবে ভাইয়া? অত জটিল এমন যাওয়ার দরকার নাই। দাঁড়া আমি একটু ক্যালকুলেটর বের করে একটু ভাগটা করি। 72 ভাগ কত? 72 ভাগ 3.6 আস্তে আস্তে 20, কত আসতেছে ভাইয়া? 20, কত আসলো? 20। এখন বলছে, প্রতি মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এস ইকুয়াল টু ভি টি। এখন ভি কত? 20, টি কত? প্রতি মিনিট, তার মানে 1 গুণন 60 সেকেন্ড, তার মানে সেকেন্ড হিসাব করতে হবে। তার মানে 6 দুগুণে কত? 12, তার মানে 1200 মিটার। কত হবে? 1200 মিটার। কোথায় আছে 1200 মিটার? প্রথমটা হলো 20 মিটার, তারপর 72 মিটার, তারপরে ঘ নাম্বার হলো 1200 মিটার। তার মানে এত কিলোমিটার আওয়ার বেগে চলমান একটি গতিশীল বস্তু প্রতি মিনিটে সে 72 মিটার 1200 মিটার দূরত্ব অতিক্রম করবে। তারপর অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার কি কি বলে? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার, এটা এই বিষয়ে মাথায় রাখবা। দূরত্ব পরিবর্তন আর সরণ পরিবর্তন দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো দূরত্ব পরিবর্তন আর একটা হলো সরণ পরিবর্তন। দূরত্ব পরিবর্তনের হার হলো ধ্রুতি, আর সরণ পরিবর্তনের হার হলো বেগ। সরণ পরিবর্তনের হার বেগ, আর দূরত্ব পরিবর্তনের হার ধ্রুতি। দূরত্ব পরিবর্তনের হার কি? ধ্রুতি। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এটাও দেখো কুমিল্লা বোর্ডে আসছে, তার মানে কুমিল্লা বোর্ডের জন্য এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলো 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? দেখো তার মানে কি বলছে? সুষম ত্বরণে, তার মানে বস্তুটা কিভাবে চলছে? সুষম ত্বরণে চলতেছে। সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ড এ বৃদ্ধি পেয়ে, মানে 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হয়েছে, 8 মিটার পার সেকেন্ড হয়েছে। 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তো আমরা প্রথমে 2 সেকেন্ডে যে বেগের বৃদ্ধি পাইছে এটা একটু চিন্তা করে দেখি কি আসলো, মানে তার ত্বরণটা কত আসতেছে। ত্বরণ এ ইকুয়াল, দেখো বেগের পরিবর্তন 8 মাইনাস 4, 8 মাইনাস 4 মানে শেষ বেগ, এই যে শেষ বেগ 4 থেকে বৃদ্ধি পেয়ে 8 হয়েছিল, তার মানে শেষ বেগ মাইনাস আদি বেগ 4। কয় সেকেন্ড হয়েছে? 2 সেকেন্ডে। কয় সেকেন্ড হয়েছে ভাইয়া? 2 সেকেন্ডে। তার মানে 4/2 ইকুয়াল টু আসতেছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? 4 সেকেন্ড পরে তার বস্তুটার বেগ কত হবে? 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? দেখো তুমি সূত্র জানো কি ভাইয়া? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সূত্র পারো না একটা? এখান থেকে আসছে, এটা টির সাথে এটা গুণ হয়, মূলত এটার সাথে এটা গুণ হওয়ার পরে এরকম একটা সূত্র জানো তুমি। তোমার এখন বলছে 4 সেকেন্ড পরে বেগ, তার মানে এই ভির মান বের করতে বলছে না? ভির মান বের করতে বলছে। তাহলে এখন ইউ এর মান কত? 4 মিটার পার সেকেন্ড ছিল, প্লাস এর মান কত? 2। কয় সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে। তার মানে 4 প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8 ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া? তাহলে 4 আর 8 যোগ করলে কত হয়? 12। কত আসলো ভাইয়া? 12। 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। তার মানে ওই 12 আছে কি? হ্যাঁ, এই যে 12 মিটার পার সেকেন্ড। তার মানে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে। 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? তো 2 সেকেন্ডে যেহেতু 4 মিটার বৃদ্ধি পাইছে, তার মানে ত্বরণ বের করলাম। ত্বরণ বের করে লিখলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে বেগ বের করার সূত্র এটা। বেগ বের করার সূত্র আরেকটা আছে, বি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস 2as, 2as, বা পরন্ত বস্তুর জন্য চিন্তা করলে 2 মানে জিএইচ,
2gh এরকম। এটা এটা আগে দেখো, এটা আগে দেখো, ওটা পরে যাই। দেখি আবার ক্লাস চলতেছে কিনা একটু দেখি। আজকে অনেকবার দেখলাম যে ক্লাস চলতেছে কিনা, কারণ গত দিন 1 ঘন্টা ক্লাস নিয়েছি। একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? দেখো এই কোশ্চেনগুলো ইজি না ভাইয়া, কোশ্চেনগুলো ইজি না। ত্বরণ চাইছে, কত চাইছে? ত্বরণ এ, ত্বরণ এ ইকুয়াল, দেখো ত্বরণ এ ইকুয়াল আমরা জানি বেগের পরিবর্তন বাই সময় 2 মিনিটে, তার মানে কি 2 × 60 সেকেন্ড। জিরো অবস্থা থেকে বাড়ছে, তার মানে শেষ বেগ কত ছিল? আদি বেগ কত ছিল? 0। শেষ বেগ কত হয়েছে? 90 কিলোমিটার/আওয়ার, তার মানে 90 ভাগ হইলো 3.6, তার মানে তুমি এটা মিটার/সেকেন্ডে পাবা। কিসে পাবা ভাইয়া? মিটার/সেকেন্ডে পাবা। আমি একটু ভাগ করি, 90 ভাগ হলো 3.6 আসতেছে 25। কত আসতেছে ভাইয়া? 25। কত আসলো? 25। 25 ভাগ 0 মানে কত? 25 হবে। আর নিচে কত? 120। নিচে কত? 120। তার মানে আমরা লিখতে পারি 25 ভাগ 120 আসতেছে হলো 0.208, 0.208 মিটার/সেকেন্ড স্কয়ার। কোনটা অ্যান্সার হয় তাহলে ভাইয়া? দেখো তো। আমরা প্রথমে কি করলাম? বেগটা ছিল কিলোমিটার/আওয়ারে, সেটাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে নিলাম। মিটার/সেকেন্ডে আসলো আমাদের 25, এটাকে ভাগ করলাম 3.6 দ্বারা, মিটার/সেকেন্ড। আমরা ত্বরণ ইকুয়াল টু জানি বেগের পরিবর্তন বাই সমান, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হলে সময় 2 মিনিট, তার মানে এটা সেকেন্ডে নিলে কত হবে? 120 সেকেন্ড। তাহলে 25/120 করলে কত আসলে 0.208 মিটার/সেকেন্ড স্কয়ার, মিটার/সেকেন্ড স্কয়ার। তারপর কোনো বস্তু, কোনো স্থির বস্তুতে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? তো দেখো এটা মূলত ত্বরণ রিলেটেড যতগুলো ম্যাথ আছে এটা টাইপ 8 এ আমাদের পড়ছে। তুমি এই জায়গায় একটু আবার এখন একটু ভালো করে বলি আবার একটু কথা। a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। তার মানে এখানে যদি বেগ, সময়, ত্বরণ নিয়ে কথা বলে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, এই সূত্রটাই বসাবা। বসানোর পরে তোমার যা যা দেওয়া আছে তা বসাই দিবা স্থির অবস্থা থেকে। তার মানে a ইকুয়াল, ও এর মান দেওয়া আছে কি? হ্যাঁ, ত্বরণ দেওয়া আছে, তার মানে জিরো কোন স্থির বস্তু থেকে এত মিটার ত্বরণ প্রাপ্ত হয়েছে। তুমি ত্বরণ বসাও, 2 মিটার/সেকেন্ড দেওয়ার দরকার নেই, জাস্ট 2 বসাই দাও। 2 স্থির অবস্থা ছিল, তার মানে 20 মিটার বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে 20 মাইনাস স্থির অবস্থা ছিল টি, তার মানে এখানে কি? টি। তার মানে এখন টিটাকে যদি এই সাইডে নিয়ে আসো, টিটাকে এখানে তুলে দাও, 2টাকে এখানে পাঠিয়ে দাও, মানে টি ইকুয়াল টু 20/2, কত আসতেছে? 10। কত আসলো ভাইয়া? 10। 10 মিটার পার, সরি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, শুধু 10 সেকেন্ড। কি করছি আমি? এই টিটা দ্বারা একটু গুণ করছি, 2t লিখতে পারি আমি। তাহলে এবার যদি লিখতে তাও হইতো 2t ইকুয়াল টু 20 লিখলে তাও হইতো। তারপরে t ইকুয়াল টু 20/2 ইকুয়াল টু 10। 10 সেকেন্ড, 10 সেকেন্ড কোনটা? খ নাম্বার, খ নাম্বারটা রাইট অ্যান্সার। তারপরে একটি মোটরসাইকেলের বেগ 30 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার/সেকেন্ড হলো। দেখো গাড়িটির মন্দন কত? এই ত্বরণ মন্দন সেম জিনিস, ত্বরণ মন্দন সেম জিনিস, কিন্তু আমরা এখানে একটু জায়গায় ঝামেলা করি। এই ঝামেলাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো কি বলছে? ত্বরণ বা মন্দন এ কত ছিল? গাড়িটির মোটরসাইকেলের বেগ 30 মিটার পার থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 মিটার পার, মানে 8 সেকেন্ডে 14 মিটার/সেকেন্ড হয়েছে। 14 ভাগ 30 কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তাহলে ভাগ করো, 14 থেকে 30 চলে গেলে কত হবে ভাইয়া? 14 থেকে 30 চলে গেলে হয় আমাদের 16, ভাগ হলো 8, তাহলে কত আসতেছে? -16 থাকে, -2, -2 মিটার/সেকেন্ড। এটা যদি দাও তাহলে ভুল, এটা যদি দাও তাহলে ভুল, এটা দিলে ভুল। কি জন্য ভুল ভাই? এখানে দেখো বলে দিছে গাড়িটির মন্দন কত হবে। মন্দন কথাটা উল্লেখ করা মানে এই -2টা না হয়ে তখন হবে +2 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হলো মন্দন, এটা হলো মন্দন। আর এখানে তাহলে ভাইয়া -2 মিটার/সেকেন্ড যেটা আসলো এটা কি? এটা হলো ত্বরণ, এটা হলো ত্বরণ। ত্বরণ আর মন্দন সেম জিনিস, কিন্তু যদি মন্দন কথার উল্লেখ থাকে তখন আর ঋণাত্মক মান হবে না। মানে মন্দন বলতে ঋণাত্মক মানকে বোঝায়, মন্দন বলতে ঋণাত্মক মানকে বোঝায়। আমরা যেরকম ভাবে বলি, আমরা অনেক কিছুর মধ্যে ভুল বলি এরকম ভাবে। তো ফিজিক্সের ভাষায় তো ভুল করলে নাম্বার কাটা যাবে, কিন্তু এমনি তো নাম্বার কাটা যায় না। যেমন আমরা বলি না
ওই ক্যাচ ধর, ক্যাচ মানেই ধরা, আবার ধরতে বলি কি জন্য? আবার ধরতে বলি কি জন্য? ক্যাচ মানেই তো ধরা, আবার ধরতে বলি কি জন্য? মানে এরকম আমাদের অনেক ভুল করি আমরা। তারপরে বলি গো, যাও, মানে গো, যাও, এরকম ভাবে বলি। গো মানেই তো যাও, আবার যাও বলার দরকার কি? দেখো এরকম আমরা অনেক শব্দ আছে যেগুলাকে মানে দিক্ত দিক্ত উচ্চারণ বলি, মানে দিক্ত উচ্চারণ বলি, যে একই উচ্চারণ করে একই শব্দগুলো দুইবার বলতেছি, বাংলা ইংলিশ দুটাই বলে দিই আমরা। তো এরকম কিছু শব্দ আছে, তেমনি ফিজিক্সের ভাষায়ও ত্বরণ মন্দন সেম জিনিস। যখন ঋণাত্মক হবে, এটা ঋণাত্মক মানে এটা মানে ত্বরণ, তার মানে এটা ঋণাত্মক ত্বরণ। ত্বরণ দুই প্রকার, একটা ধনাত্মক ত্বরণ, একটা ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ যেটা সেটাকে আমরা ধনাত্মক মান দিয়ে লিখি, ঋণাত্মক ত্বরণকে ঋণাত্মক মান দিয়ে লিখি, অথবা এই মানটাকে ধনাত্মক লিখে তখন মন্দন বলি। এইটুকুই পার্থক্য। তার মানে আমাদের এটা হবে কি 2 মিটার/সেকেন্ড স্কয়ার। কিন্তু দেখো -2 আগে দিছে, তোমার -2 অ্যান্সার বাড়াবে, অ্যান্সারটাই আগে দেওয়া। তারপরে তোমার মন্দন কত হবে? প্লাসের হবে। তো মন্দন কথা উল্লেখ থাকলে মাইনাসের মান আসলে সেটা ধনাত্মক মান বসাবো আমরা। এই যে 2 মিটার/সেকেন্ড। তারপরে তারপরে একটি গাড়ির বেগ 18 মিটার/সেকেন্ড। গাড়িটিতে ব্রেক চাপার পর 2 মিটার/সেকেন্ড মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পর এর বেগ কত হবে? দেখো, তার মানে শেষ বেগ চাইছে। কি চাইছে ভাইয়া? শেষ বেগ চাইছে। শেষ বেগ, শেষ বেগ কত ভাইয়া? শেষ বেগ হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি ইউ কত? 18। ইউ কত ভাইয়া? 18। ইউ কত? 18 প্লাস, এখন 2 গুণন 3 সেকেন্ড 3। তো এইখানে আমরা এর মানটা বসানোর জন্য ম্যাথ করার ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। মন্দন কথা বললে আমরা এরকম যখন অন্য মান বের করবো তখন এখানে মাইনাস ব্যবহার করবো, মানে মাইনাস এ ব্যবহার করবো, ঠিক আছে? তো 18 প্লাসে মাইনাসে মাইনাস 3 × 6, তাহলে কত আসতেছে? 12। দেখো তো 12 আছে কিনা? 12 মিটার/সেকেন্ড আছে। তো 12 মিটার/সেকেন্ড হবে অ্যান্সার। তার মানে যদি মন্দন কখনো বলে এবং এটা থেকে যদি অন্য যে কোনো মান বের করতে বলে, ধরো এই যে আদি বেগও যদি বের করতে বলতো, শেষ বেগ দেওয়া আছে, তাও তুমি এখানে মাইনাস ব্যবহার করতাম। তারপর তুমি কি করতে, এখানে মাইনাস বের করতাম। ঠিক আছে? বুঝতে পারছো আশা করি যে মন্দন কথার উল্লেখ থাকলে এই মন্দন ব্যতীত অন্য যে কোনো মান বের করার জন্য এখানে তুমি মাইনাস ব্যবহার করবা, মাইনাস ব্যবহার করবা। তারপরে যদি বেগের পরিবর্তন না হয়, ইউ ইকুয়াল টু বি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হবে। দেখো, যদি বেগের পরিবর্তন না হয় তার মানে বেগের পরিবর্তন হয় নাই, বেগের পরিবর্তন হয় নাই। যদি বেগের পরিবর্তন না হয় তার মানে বস্তুটা এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। বেগের পরিবর্তন হয় নাই তার মানে আদি বেগ যা শেষ বেগতা, আদি বেগ যা শেষ বেগতা। আদি বেগ শেষ বেগ কি সমান? আদি বেগ শেষ বেগ সমান যদি সমান হয় তাহলে আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা এস ইকুয়াল টু ভিটি বের করলে তাড়াতাড়ি হয়, এস ইকুয়াল টু ভিটি বসালে তাড়াতাড়ি হয়, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি/2 ইন্টু টি এটাও ব্যবহার করতে পারবো, তাও সমস্যা নাই। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। তো এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু যদি ভি ইউ ভিন্ন হইতো তখন আমি এই 1 2 ব্যবহার করতে পারতাম, 3 ব্যবহার করতে পারতাম না। কিন্তু সমান হওয়ার পরে আমি 3টাই ব্যবহার করতে পারবো, সমান হওয়ার পরে আমি 3টাই ব্যবহার করতে পারবো। আশা করি ক্লিয়ার। তারপরে 72 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? কত মিটার বেগে নিক্ষেপ করছো? কত মিটার বেগে নিক্ষেপ করছো ভাইয়া? নিক্ষেপ করছো তুমি 72 কিলোমিটার/আওয়ার। তো এই 72 কিলোমিটার/আওয়ার কি করতে হবে তোমাকে? সর্বপ্রথম মিটার/সেকেন্ড বেগে নিতে হবে। মিটার/সেকেন্ড বেগে নেওয়ার জন্য কি করতে হবে তোমাকে? 72 ভাগ হলো 3.6, আমরা বের করছিলাম কত? 20, একটা অঙ্কের ক্ষেত্রে বের করছিলাম মিটার/সেকেন্ড। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতা উঠবে? তার মানে এইচ চাইছে না এখানে ভাইয়া, এইচ চাইছে। তুমি উচ্চতা নির্ণয়ের সূত্র দেখো, উচ্চতা নির্ণয়ের জন্য তুমি সূত্র ইউজ করবে এটা, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 GH এই সূত্রে অ্যাপ্লাই করবা। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত, মানে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তু কত উচ্চতা উঠবে, তার মানে সর্বোচ্চ উচ্চতার কথা বলছে। আর সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি এই বেগটা 0 হয়। সর্বোচ্চ উচ্চতায় কি হয়? এই বেগটা 0 হয়। তো আমরা লিখবো 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, কারণ এখানে ত্বরণটা হবে মাইনাসের, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি ত্বরণ মাইনাস, কারণ ত্বরণ নিচের দিকে তাকে টানতে থাকে, যার জন্য ত্বরণ হয় কি মাইনাস, মাইনাস 2GH। তো তখন আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH
তার মানে এইচ লাগবে আমার, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2g। এখন ইউ স্কোয়ার এর মান কত? আমি তো অনেক বড় করে করতেছি, তুমি তো জাস্ট এই মানটুকু বসাবা, তুমি জাস্ট এই সূত্রটা বসাবা, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2gh। ইউ স্কোয়ার এর মান কত? 20, 20 কি স্কোয়ার করলে কত হয়? 400। 20 কি স্কোয়ার করলে কত হয়? 400 ভাগ হলো 2 গুণন 9.8। ক্যালকুলেশন করলে কত আসে ভাইয়া? ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশনটা করি আমরা। 400 ভাগ 9.8 ভাগ 2, 20.40। 20.40 আছে কোথাও? 20.4। তার মানে 20.40 আর 20.4 সেম জিনিস, দুইটা দিকে একই অ্যান্সার। 20.4 20.4 দুইটার মধ্যে একই অ্যান্সার দিছি, তো একটা অ্যান্সার দিবা। এটা যেহেতু দুইটা ডট দেওয়া, মানে এখানে ওই এখানেও ডট এখানেও ডট সেমই তো আছে। 20.4 তো একটা দিলে অ্যান্সার। তো একটা মান চেঞ্জ করে নিয়ে একটা অ্যান্সার দিয়ে দিবা। ধরো একটা লিখবা 200.4, একটা হলো 20.4, তো অ্যান্সার হবে কি 20.4। অ্যান্সার হবে কত ভাইয়া? 20.4। তারপরে শেষ হয় নাকি এখনো এই অধ্যায়? 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলো। একটু ভালো করে খেয়াল করো, 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিচে ফেলাইছে। ধরো তোমাকে নিচে ফেলাই দিছে 100 মিটার উচ্চতা থেকে, তাহলে তোমার কি হবে দেখি আমরা কি বলছে। 100 মিটার উচ্চতা, কত মিটার? 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? কত বেগে ভূমিতে আঘাত করবে? দেখো বস্তুটা যখন এখানে ছিল তখন তার আদি বেগ 0, তো বস্তুটা যখন এখানে আসবে তার শেষ বেগ চাইছে, শেষ বেগ ভি চাইছে। দেখো তুমি সূত্র জানো, ভি স্কয়ার ইকুয়াল টু 2 ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। মনে রাখবা, যখন একটা বস্তুকে উপরে দিয়ে ফেলা হবে তখন জি হবে ধনাত্মক, জি হবে ধনাত্মক, ইউ তো জিরোই। তার মানে ভি ইকুয়াল টু আসতেছে রুট ওভার 2gh। এটা কিন্তু বলতে পারে ভাইয়া এটা প্রকাশ করো, সূত্রের মাধ্যমে প্রকাশ করো। যদি সূত্রের মাধ্যমে প্রকাশ করো তাহলে কি হবে? ভি ইকুয়াল টু রুট ওভার 2gh, ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। এখন মানগুলো বসাই আমি। ভি ইকুয়াল টু কি ভাই আমি পাইছি? ভি ইকুয়াল টু রুট ওভার 2, 2 কত? 2 তো 2ই, গুণন জি কত? 9.8, গুণন এইচ কত? 100 মিটার উচ্চতা থেকে ফলাইছে, তাহলে কত আসবে? রুট ওভার 200, হ্যাঁ রুট করে দাও একবার ডাইরেক্ট, কত আসে দেখো তো। 200 গুণন 9.8, তাহলে আসতে আছে 1960। 1960 কে রুট করলে কত হয় ভাইয়া? 1960 রুট করলে কত হয়? 1960 রুট করলে আসে 44.27 আছে কি? 44.27 আছে, 44.27 প্রথমটা, 44.27, 44.27। দেখো মানগুলো ঠিক আছে কিনা, এটার সাথে এর গুণগুলো তো এটাই আসে মেবি, তাই আসে না? 1960 আসে না? হ্যাঁ 18.9.88 16, হ্যাঁ এটাই আসে 44.27। ক নাম্বারটা অ্যান্সার 44.27। তারপর দেখো, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, তো এটা ভাইয়া এই পড়ন্ত বস্তুর কয় নাম্বার সূত্র নির্দেশ করে? পড়ন্ত বস্তুর কয় নাম্বার সূত্র নির্দেশ করতেছে? এটা পড়ন্ত বস্তুর 2 নাম্বার সূত্র। স্থির অবস্থা থেকে বা নির্দিষ্ট মানে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, বেগ ওই সময়ের সমানুপাতিক, দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে দূরত্ব হবে বর্গের সমানুপাতিক আর বেগ হবে সময়ের সমানুপাতিক, আর সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হলো প্রথম সূত্র। তিনটা জিনিস একটু মাথায় রাখবা। তাহলে সময়ের সমানুপাতিক, বেগ হবে সময়ের সমানুপাতিক। কোনটা অ্যান্সার হলো তাহলে? খ নাম্বারটা। আর দূরত্বের বর্গের সমানুপাতিক, দূরত্বের বর্গের সমানুপাতিক এটাও না, এটা কোনোটাই হবে না। ওটা যদি ধরো বেগ না বলে উচ্চতা দূরত্ব বলতো, দূরত্ব বললে তখন হয়তো সময়ের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক হইতো। বেগ সময়ের সমানুপাতিক, এটা হলো দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হলো দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দূরত্ব দেখি ওটা আছে কিনা। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, এই যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি? বেগ সময়ের সমানুপাতিক, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। আর 3 নাম্বার সূত্র হলো এইচ সমানুপাতিক টি স্কয়ার, মানে দূরত্ব অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি ঠিক? দেখো এখন ভি সমানুপাতিক টি আর নাই, ভি সমানুপাতিক টি স্কয়ার না, এইচ সমানুপাতিক টি স্কয়ার। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এইচ সমানুপাতিক টি। তারপরে দেখো বলছে কি
এই দেখো দুইটা সূত্র মিলে সবগুলো মিলে অ্যাডজাস্ট করে দিছে। বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি ঠিক? দেখো এখানে লিখছে ভি ওয়ান ইকুয়াল টু টি ওয়ান, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। তার মানে এটা লেখা যায় বি সমানুপাতিক ভি ওয়ান সমানুপাতিক টি ওয়ান, যেটা আমরা একটু আগে বলছিলাম ভি সমানুপাতিক টি, এটা মিলছে। তারপর বলছে ভি সমানুপাতিক ভি ওয়ান সমানুপাতিক এইচ ওয়ান, না এটা সূত্র নাই। তারপর এটা হলো এইচ ওয়ান সমানুপাতিক, আমরা একবার লিখতেছি টি স্কোয়ার, টি ওয়ান স্কোয়ার, তার মানে এটা সূত্র আছে। তার মানে এইটা সূত্র আছে আমাদের ভি সমানুপাতিক টি, এটা হলো নিউটনের দ্বিতীয় পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, এটা হলো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। তার মানে এই দুটা রাইট। তার মানে 1-3 1-3 1-3 1-3 1-3। তারপর শেষ। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের ক্লাসটা মোটামুটি এখানে শেষ হলো। দেখো কোনো টপিক আমি বাদ রাখি নাই, তো তারপরে তোমাদের অনেক বাংলা লেখাগুলো আছে যেগুলো মনে বাদ রাখছেন, তো ভাই ওইগুলো পড়াইলে তাহলে সবই পড়ানো হলো। তো একটা অধ্যায় থেকে তো 100 এমসিকিউ পড়ানো যাবে না, তো মোটামুটি অনেকগুলো এমসিকিউ পড়ানো হয়েছে, 30টার মতো না 32টা হয়েছে, 30 থেকে 32টা এমসিকিউ পড়াইলাম। তো 30 থেকে 32টা এমসিকিউ যদি পড়ো, আর এখানে দেখো আমি অনেক এমসিকিউ বলে দিছি যে কিভাবে কি হবে, কিভাবে কি হবে। তো মেবি এটার মধ্যে একটা কোশ্চেন ছিল ওই যে ঘূর্ণন পাখা নিয়ে, পাখার কোশ্চেনটা আমি তুলি নাই, আমার এটা তো খুব খারাপ লাগতেছে, তোলার কথা ছিল। দেখবা এটা নিয়ে আমি কয়েকটা বোর্ডে দেখছি প্রশ্ন আসছে যে একটা ঘূর্ণীয়মান পাখা, যখন একটা পাখা ঘুরে তখন এটার ভিতরে কোন ধরনের গতি থাকে? তো এটা ঘূর্ণন গতি। পাখা যখন ঘুরে তখন এটা কি ঘূর্ণন গতি। তো এটা কোশ্চেনটা করে অনেক সময় এইভাবে যে পাখা, ঘূর্ণীয়মান পাখাকে সুইচ অফ করে দিয়ে বন্ধ করে দিলে এটার ভিতরে কোন গতি থাকবে? তাও ঘূর্ণন গতি। পাখা ঘুরতেছে, তাও ঘূর্ণন গতি। ফ্যানের গতি, ফ্যানের পাখার গতি, ঘূর্ণন গতি। যাই বলুক, যেভাবে কথা বলুক, সবই কি হবে? ঘূর্ণন গতি। সবই কি হবে ভাইয়া? ঘূর্ণন গতি। এ কথা একটু মাথায় রেখো। তো এই অধ্যায়টা করার পরে টেস্ট পেপারটা সলভ করে ফেলবা, দেখবা সবকিছুই পারো। যদি না পারো সেগুলো আমাদের গ্রুপে দিবা, গ্রুপে দিলে তোমরা আসো, তোমরা নিজেরা নিজেরা ডিসকাশন করবা, আমি আছি, তোমাদের বড় ভাইয়ার এবং আপুরা আছে, তো সবাই মিলে আমরা ডিসকাশন করে সব সমাধান করে ফেলবো। তো পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।